সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিভা একাডেমির আরো একটা নতুন ক্লাস আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান ক্লাস। এই এই বিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের হচ্ছে বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 পরিবেশ দূষণের উপর ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের পরিবেশ দূষণের বায়ু দূষণ এবং পানি দূষণ পর্যন্ত শেষ করেছিলাম। আর আজকে পর্ব 2 আজকে এই অধ্যায়ের বাকি অংশগুলা শেষ করব। তো চলো আমরা এখন বইয়ে রিডিং এ চলে আসি। তোমরা সবাই এই বইয়ের 12 পৃষ্ঠা খুলো। এখানে সবার উপরে মাটি দূষণ লেখা আছে, তো চলো এটা পড়ি। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। যেমন দেখো, মাটি দূষণের ফলে জমির উর্বরতা বলতে হয় যে জমির বিভিন্ন গুণগত মান নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে দূষিত মাটিতে উৎপন্ন ফসল, যেমন ওই যে যে বিভিন্ন দূষিত মাটিতে উৎপন্ন ফসল যেমন ধান, গম ইত্যাদি, তাহলে উৎপন্ন ফসলগুলো কিন্তু দূষিত হয়ে যায়। তাই সেই দূষিত খাবারগুলো খেলেও মানুষ অনেক অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, তো চলো এরপরে মাটি দূষণের সংজ্ঞাটা জেনে আসি। তো চলো এখন মাটি দূষণের সংজ্ঞাটা দেখে আসি। দেখো, মাটি দূষণ কাকে বলে? মাটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বর্জ্য বা বিষাক্ত পদার্থের মিশ্রণের ফলে মাটির গুণগত মান নষ্ট হওয়াকে মাটি দূষণ বলে। এখানে বর্জ্য অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা। তো যেমন দেখো, বিষাক্ত পদার্থ যেমন বিভিন্ন কলকারখানার যে বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলো এসে যখন মাটিতে পড়ে তখন মাটির গুণগত মান নষ্ট হয়ে যায় এবং তখন মাটি দূষিত হয়। আচ্ছা, তো চলো এবার দেখে আসি মাটি দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়। মাটি দূষণের ফলে মানুষের তেমন অতটা বেশি রোগ হয় না। তার মধ্যে দুইটা বলা যায়, দুইটা অন্যতম। একটা হচ্ছে পেটে ব্যথা আর একটা হচ্ছে ক্যান্সার। তো চলো আমরা এখন এই শব্দ দূষণ পড়ে আসি। এই তো দেখো, শব্দ দূষণ সম্পর্কে একটা কথা বলি। সাধারণত 70 ডেসিবেলের উপরে শব্দ মানুষের শ্রবণ শক্তির জন্য ক্ষতিকর হতে পারে। শব্দ দূষণের উৎসগুলোর মধ্যে রয়েছে যানবাহনের হর্ন, কলকারখানার যন্ত্রপাতি, লাউড স্পিকার, নির্মাণ কাজের আওয়াজ এবং উৎসব ও অনুষ্ঠানে উচ্চ শব্দ ব্যবহার। এটি কেবল কান ঝালাপালা করে না, দীর্ঘমেয়াদে মানসিক চাপ, নিদ্রাহীনতা ও উচ্চ রক্তচাপ ও শ্রবণ শক্তি হ্রাসের মতো সমস্যাও হতে পারে। নিদ্রাহীনতা হচ্ছে ঘুম না হওয়া। আচ্ছা, তো চলো শব্দ দূষণ নিয়ে বই কি লিখেছে দেখে আসি। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানার বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। তো দেখো, এখানে শব্দ দূষণের কিন্তু কয়েকটি উৎস এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো। তো চলো এবার এই শব্দ দূষণের সংজ্ঞাটা দেখে আসি। তো চলো শব্দ দূষণের সংজ্ঞাটা আমরা দেখে আসি। দেখো, পরিবেশে অনাকাঙ্ক্ষিত ও অতিরিক্ত শব্দের উপস্থিতি যা মানুষের ও প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাকে শব্দ দূষণ বলে। অর্থাৎ পরিবেশে অতিরিক্ত শব্দ হওয়াকে শব্দ দূষণ বলে, এটাও তোমরা বলতে পারো। আচ্ছা, এরপরে দেখি শব্দ দূষণের পরে মানুষের কি কি রোগ হয়। এখানে বইটি লিখে দিয়েছে, এখান থেকে কয়েকটা লিখে দিতে পারো। যেমন অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, তারপর ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি। এখানে শ্রবণ শক্তি হ্রাস অর্থাৎ কানে কম শুনতে পাওয়া। তারপর ঘুমে ব্যাঘাত অর্থাৎ বুঝতেই পেরেছ, না ঘুমানো। তারপর কর্মক্ষমতা হ্রাস হচ্ছে কোনো কাজে ঠিক মতো মনোযোগ না দেওয়া। আচ্ছা, তো চলো এরপরে আমরা এই 13 পৃষ্ঠাতে চলে যাই, সারসংক্ষেপটা একটু পড়ে আসি। তোমরা সবাই 13 পৃষ্ঠা খুলো। বিদ্যুৎ বা জ্বালানি বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি।
ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা। তো অর্থাৎ জনসচেতনতা যত বৃদ্ধি পাবে পরিবেশও তত সংরক্ষণ হবে। এখান দিয়ে বেশি প্রশ্ন আসবে না, এই দুই একটা আসলেও আসতে পারে যে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি, এই ধাপগুলা লিখতে। তো তোমরা এখান থেকে এগুলো লিখতে পারো, যেমন গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তো আসলে এরপরে এই অধ্যায়ে দুইটা প্রশ্ন দিয়েছিল পুরো অধ্যায়ের উপর। তো চলো এখন সেগুলো সমাধান করে আসি। তো চলো তোমাদের এই বইয়ের 9 পৃষ্ঠাতে চলে যাও। 9 পৃষ্ঠাতে দেখো এখানে একটা প্রশ্ন দিছে, আর একটা প্রশ্ন দিছে হচ্ছে 13 পৃষ্ঠায় যে এখানে। তো চলো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখে আসি। তো দেখো আমি বোর্ডে প্রশ্নগুলো লিখছি। 1 নম্বর হচ্ছে কি কি কারণে পরিবেশ দূষিত হয়। তো এখানে কি কি কারণে আমি 5টা পয়েন্ট লিখছি, তোমরা চাইলে আরো বেশি লিখতে পারো। দেখো 1 নম্বর হচ্ছে যানবাহনের ধোঁয়া, 2 হচ্ছে জ্বালানি পোড়ানো, 3 প্লাস্টিক, ব্যাটারি ইত্যাদি বর্জ্য মাটিতে ফেলা, 4 যানবাহনের হর্ন, 5 কলকারখানার বর্জ্য ও গ্যাস। আচ্ছা, তো চলো এবার আমাদের 1 নম্বর প্রশ্নটা শেষ। এবার 2 নম্বর প্রশ্ন দেখে আসি। 2 নম্বর হচ্ছে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। এটা আছে হচ্ছে তোমাদের বইয়ের 13 পৃষ্ঠার উপরে। তো এখানেও আমি 5টা পয়েন্ট লিখছি। 1 পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো, 2 বন রক্ষা করে, 3 সবকিছুর পুনর্ব্যবহার করে, পুনর্ব্যবহার মানে রিসাইক্লিং করে, 4 জল বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করে, 5 জনসচেতনতা বৃদ্ধি করে। শিক্ষার্থীরা, এই আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা এর পরের ক্লাসে তোমাদের অধ্যায় 3 জীবনের জন্য পানি, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে দিয়ে তোমাদের অধ্যায় 2টা শেষ হয়ে গেল। তো এই অধ্যায়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা পিডিএফ আকারে ফেসবুক পেজে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করোনি, তোমরা ফলো করে নিবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। সবাইকে ধন্যবাদ।